আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত তোমার মায়া গল্পের পঞ্চম পার্ট। তো চলো গল্প শুরু করা যাক। নাদিয়ার শাশুড়ি বললেন, তুমি আমার ছেলেকে নিশ্চয়ই দেখেছো, ওর কন্ডিশনও দেখেছো। 1.5 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে ওর এই অবস্থা হয়েছে। সাধারণভাবে হাঁটতে চলতে পারে না, নিজের হাতে খেতেও পারে না, ওকে খাইয়ে দিতে হয়। নিজের কোনো কাজ নিজে করতে পারে না, ওর সব কাজ অন্য কাউকেই করে দিতে হয়। ডক্টর বলেছেন উদয় কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। উদয় কোনো বাচ্চা ছেলে নয় যে ওকে আমি গোসল করাবো, কাপড় পরাবো। ও পরিপক্ক একজন যুবক ছেলে। আমি চাইলেও ওকে গোসল করাতে পারবো না, ড্রেস চেঞ্জ করিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, ওকে খাইয়ে দেওয়া বাকি কাজ আমি করে দিতে পারবো। তোমার শ্বশুর অফিসের কাজে বিজি থাকে, সে অফিসের কাজ বন্ধ রেখে উদয়ের কাছে থাকতে পারে না, তাকে বাইরে যেতেই হয়। প্রহর উদয়কে গোসল করায়, বাকি সবকিছু করে দেয়। ওকেও অফিসের কাজে দৌড়াদৌড়ি করতে হয়। সকালে উদয়কে ব্যায়াম করায়, রোজ দুপুরে অফিস থেকে ফিরে উদয়কে গোসল করিয়ে দেয়, ড্রেস পরায়, খাবার খাওয়ায়, মেডিসিন খাওয়ায়, আবার অফিসে যায়। ছেলেটা সারাদিন দৌড়ের উপরেই থাকে। উদয়ের দেখাশোনা করার জন্য একজন ছেলেকে রাখা হয়েছিল। সেদিনই সে ছেলেকে বাড়ি থেকে বিদায় করেছে উদয়। প্রহর আর আমাকে ছাড়া কাউকে ওর কাছে ঘেঁষতে দেয় না। এভাবে আর কত চলবে? উদয়ের বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স আরো কয়েক বছর আগেই হয়েছে, তবে উদয়ের জেদের কারণে বিয়ে করানো সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে কাল বিয়ে করেছে। আজ থেকে আমার উদয়ের সব দায়িত্ব তোমার। আজ থেকে তুমি ওকে দেখে রাখবে। নাদিয়ার শাশুড়ির মুখের দিকে তাকায়। নাদিয়া বুঝতে পারে ওকে বউ করে নয়, মূলত উদয়ের সব কাজ করার জন্য কাজের মেয়ে করে নিয়ে এসেছে। তবুও নাদিয়ার কোনো আফসোস নেই, খুশি মনেই মেনে নেয় নিজের নিয়তি। আল্লাহ তাআলা যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। সময় গড়ায়, উদয়ের ঘুম ভাঙ্গে। আড়মোড়া দিয়ে উঠে বসে কোনো রকমে বেড হাতে ফোন হাতে নেয়। পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকায়। 12টা 25 বেজে গেছে। রুমের আশেপাশে নজর বুলায়, ফোন আনলক করে প্রহরের নাম্বার ডায়াল করে। বড় ভাইয়ের কল পেতেই নিজের রুম থেকে বেরিয়ে ভাইয়ের রুমে আসে। পর্দা সরিয়ে দিতে সূর্যের আলোয় ঝলমলিয়ে ওঠে পুরো রুম। সাদা থাই গ্লাস খুলে দেয়, বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করে রুমের ভেতর। উদয় বেড থেকে 2 পা নামিয়ে দেয়, পাশ থেকে স্টিকটা বাম হাতে নেয়। প্রহর এগিয়ে এসে উদয়কে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওকে ভেতরে রেখে রুমে এসে ট্রাউজার, টি শার্ট, টাওয়েল নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে, ধরে চেয়ারে বসায়, গায়ে টি শার্ট খুলে দেয়, ব্রাশে পেস্ট লাগিয়ে উদয়ের হাতে দেয়। গোসল শেষে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসে। আবার নিজেই বেড গুছিয়ে দেয়, রুম ঝাড়ু দেয়। উদয়ের ভেজা ড্রেস ধুয়ে ছাদে চলে যায় শুকোতে দেওয়ার জন্য। উদয় বিষণ্ণ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। জীবনটা কি থেকে কি হয়ে গেল? 1.5 বছর আগের জীবনটা কেমন ছিল আর আজ কেমন হয়ে গেছে? 1.5 বছর ধরে বেডে পড়ে আছে। অন্যের কাজ করবে তো দূরে থাক, নিজেরটাও করতে পারে না। অন্যের সাহায্য ছাড়া ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না। এভাবে কতকাল বেঁচে থাকবে? নিজের এই অক্ষম অবস্থা কুরে কুরে খায়। ডক্টর বলেছেন কোনোদিন স্বাভাবিক হয়ে হাঁটতে চলতে পারবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই বেঁচে থাকতে হবে। যদিও ডাক্তার বলেছেন এর থেকে একটু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এখনো। ডান হাত পা পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে, তবে সেটা কতটুকু বলা যায় না। মাঝে মধ্যে ইচ্ছা করে এই অবস্থা থেকে মুক্তি পেতে, বাড়ির সবাইকে মুক্তি দিয়ে চিরদিনের জন্য চলে যেতে। চেষ্টাও করেছিল, তবে সফল হয়নি। এই জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে, বিতৃষ্ণা চলে এসেছে, ভালো লাগে না কিছু। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ডোরের দিকে তাকায়। খাবার হাতে নাদিয়া এগিয়ে আসছে। নাদিয়াকে দেখে চল শক্ত হয়, চোখ মুখে কাঠিন্য ভাব ফুটে ওঠে। রেগে তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। এখন অবধি বইয়ের মুখ দেখেনি, দেখতে ইচ্ছেও করেনি। নাদিয়া খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রাখে, পানির খালি জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে। উদয় এখনও আগের মতোই বসে আছে। নাদিয়া প্লেটে খাবার বেড়ে নেয়। এই খাবার এখন উদয়কে খাইয়ে দিতে হবে। কেমন যেন লাগছে। এর আগে কখনো কোনো মানুষকে খাইয়ে দিতে হয়নি। পুরুষ মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষকেও খাইয়ে দেয়নি। এখন একজন পুরুষ মানুষকে কিভাবে খাইয়ে দেবে? যতই হাজবেন্ড হোক, মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তার মধ্যে আবার দুজনের মাঝে কোনো কথাও হয়নি। নাদিয়ার অস্বস্তি লাগছিল। যেমনই লাগুক খাইয়ে দিতেই হবে। আজ থেকে উদয়ের সব দায়িত্ব ওর ঘাড়ে ট্রান্সফার হয়ে গেছে। প্লেট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে যায় উদয়ের সামনে। উদয়ের আগি চোখে তাকায় নাদিয়ার মুখের দিকে, তারপর আবার ফ্লোরের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, এগুলো নিয়ে এখানে কেন? নাদিয়া বরাবরের মতো আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনাকে খাইয়ে দিতে বলল। উদয় এক থাবায় নাদিয়ার হাতের প্লেট নিচে ছুঁড়ে ফেলে। ভয়ে কেঁপে ওঠে নাদিয়া। উদয় গর্জন করে বলে, খেতে চেয়েছি আমি, বলেছি আমি খাবো, দূর হও আমার চোখের সামনে থেকে, আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় নাদিয়া। উদয়ের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, এমন খেপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনোই এক থাবায় জানটা বের করে নেবে। আবার গর্জন করে ওঠে, যেতে বলেছি এখান থেকে। নাদিয়া ভয়ে জমে গেছে।
রাত থেকে দেখে আসা শান্ত মানুষটার এমন অশান্ত রূপ দেখে নাদিয়ার বোধ বুদ্ধি লোপ পেয়েছে, নড়াচড়া করতেও ভুলে গেছে, শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের মুখের দিকে। মুহূর্তে বাড়ির সবাই উপস্থিত হয় উদয়ের রুমের সামনে। রুমের ভেতরের ফ্লোরে ছড়িয়ে রয়েছে খাবার আর সিরামিকের টুকরো টুকরো হয়ে যাওয়া প্লেটটা। উদয়ের থেকে কিছুটা দূরে ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নাদিয়া। উদয় ডোরের দিকে তাকায়, রাগ আরো কয়েক ডিগ্রি বেড়ে যায়, চিৎকার করে বলে, ওকে খাবার নিয়ে আসতে বলেছে কে? উম্মেহানি চৌধুরী বলেন, এত রেগে যাচ্ছিস কেন বাবা? আমি নাদিয়াকে বলেছি তোকে খাইয়ে দিতে, এখন থেকে নাদিয়াই তোকে খাইয়ে দেবে, তোর সব কিছু করে দেবে। উদয় রাগী কণ্ঠে বলে, ও কেন করবে, কেন খাইয়ে দেবে? তোমাদের কাছে বোঝা হয়ে গেছি আমি? যদি হয়ে থাকি তাহলে আমাকে বলো, আমার কোনো কাজ তোমাদের করতে হবে না, তোমাদের প্রয়োজন নেই আমার। নিজের কাজ নিজে করতে পারলে করব, না পারলে না করব, তোমাদের কারো সাহায্য লাগবে না আমার। উদয়ের মা বলে, এত রেগে যাচ্ছিস কেন বাবা, অসুস্থ হয়ে পড়বি। উদয় বলে ওঠে, আমার সুস্থ অসুস্থ নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। বিয়ে করতে বলেছিলে, করেছি, তোমাদের ছেলের বউ দরকার ছিল, এনে দিয়েছি, এখন ছেলের বউ নিয়ে বিদায় হও আমার চোখের সামনে থেকে। ওকে যেন আমার চোখের সামনে দ্বিতীয়বার না দেখি। রাতে দয়া করে থাকতে দিয়েছিলাম, এখন আর না, লোভী মেয়ে একটা। ওকে যেখানে পারো সেখানে নিয়ে যাও, শুধু আমার রুমে আমার চোখের সামনে যেন না আসে। শুধু ও কেন, তোমরাও আসবে না আমার রুমে। উম্মেহানি চৌধুরী বলেন, আবারও অ্যাটাক এসে যাবে বাবা, শান্ত হ, আস্তে কথা বল। উদয় বলে, আস্তে কথা বলবো না, অ্যাটাকই তো চাই আমি, আবারও অ্যাটাক আসুক, আর মরণ আমাকে আলিঙ্গন করুক। কোনো বড় ধরনের অ্যাটাক আসে না, মরণ কেন আমাকে আলিঙ্গন করে না? বাঁচতে চাই না তো আমি, আমার তো সেদিনই মরে যাওয়া উচিত ছিল, কেন মরলাম না আমি? কেন এখনো এভাবে পঙ্গু হয়ে বেঁচে আছি? উম্মেহানি চৌধুরী ভেজা গলায় বলেন, বাবা উদয় শান্ত হ, তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন? ডক্টর তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। ফ্লোরের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে বলে, বের হও আমার রুম থেকে, কেউ আসবে না আমার চোখের সামনে। ভয় কয়েকজন বেরিয়ে চলে যায়। উম্মেহানি চৌধুরী, প্রহর আর উদয়ের ফুফি দাঁড়িয়ে থাকে। নাদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উম্মেহানি চৌধুরী নাদিয়ার দিকে তাকায়, মুখটা মলিন হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। উদয় আবার চিৎকার করে ওঠে, গেট আউট অফ মাই রুম অ্যান্ড আউট অফ মাই সাইট। তিনজন রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া তখনও আগের মতোই দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ফ্লোরের দিকে। উদয় দাঁতে দাঁত চেপে বলে, রুম থেকে বের হওয়ার জন্য তোমাকে আলাদা করে ইনভাইট করতে হবে নাকি? নাদিয়া চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়, খেপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। নাদিয়া কোনো কথা না বলে ঝাড়ু আর বেলচা নিয়ে ফ্লোরের খাবার আর প্লেটগুলো পরিষ্কার করতে থাকে। উদয় কিছু সময় নাদিয়ার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসহ্যকর মেয়ে একটা, গায়ে গন্ডারের চামড়া লাগানো কিনা কে জানে, এই মেয়েদের চামড়া এত মোটা হয় কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, অদ্ভুত তোমার মায়া গল্পের ৫ম পার্ট এখানেই শেষ করলাম। যদিও গল্পটা আরেকটু বড় করতে চেয়েছিলাম, তবে অসুস্থতার কারণে হয়ে ওঠেনি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।